সুপ্রিয় দর্শক শ্রোতা, পাবলিক নিউজের নিয়মিত আয়োজন পাবলিক টক্সে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে মুখোমুখি হয়েছি উত্তরা প্রেস ক্লাবের যে নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল। এই প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই। আমিনুল ইসলাম ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের পাবলিক নিউজের স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথমে আপনার সম্পর্কে একটু জানতে চাইবো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি তুলে ধরতেন। জি আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে কালীগঞ্জ, গাজীপুর। ঢাকাতেই বসবাস এবং পড়াশোনা ঢাকাতেই করা হয়েছে। আমি বাংলায় মাস্টার্স এবং এই সাংবাদিক পেশায় এর আগে বিভিন্ন হাউজে কাজ করেছি। সর্বশেষ নয়াদিগন্তে ছিলাম এবং বর্তমানে নিজের একটি প্রতিষ্ঠান রয়েছে নজরবিডি, আপনি জানেন, জেনে থাকবেন। আমি নজরবিডি সম্পাদনা করে আসছি এবং সেই সাথে যেহেতু উত্তরায় বসবাস, আমি উত্তরা প্রেস ক্লাবের একজন সদস্য এবং নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আমার পদ হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী। ধন্যবাদ আমিনুল ভাই। আমরা আপনার কাছে কিছু বিষয় জানতে চাইবো। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি যদি যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়ী হতে পারেন, প্রথমে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবেন, সংক্ষিপ্তভাবে যদি আমরা একটু জানতে পারতাম। জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা প্রতিটা সংগঠনে যারা সদস্য হই, আমাদের কিছু চিন্তা থাকে ওই সংগঠনটা নিয়ে, যে এবং ভাবনাও থাকে যে আমি সংগঠনের সদস্য হচ্ছি, কেন হচ্ছি, যে আমি বিপদে পড়লে সংগঠন আমার পাশে দাঁড়াবে এবং আমার যদি কোনো অসহায়ত্বের যে সময়টা আমরা যেটা বুঝি, সংগঠন আমার পাশে থাকবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করেন বা এর আগে দেখে আসছেন যে আমাদের বাংলাদেশে, আর যদি আমি বলি সাগররুনির যে বিষয়টা, আমাদের অনেক সংগঠন কিন্তু রয়েছে, সাংবাদিকদের সংগঠন, হ্যাঁ, বড় বড় সংগঠন রয়েছে, এলাকায় স্থানীয় সংগঠন রয়েছে, কিন্তু সাগররুনির বিচার কি আজ পর্যন্ত হয়েছে? আপনি জানেন। তো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবাই কিন্তু সংগঠনের যুক্ত হয়, একটাই উদ্দেশ্য থাকে যে আমি সংগঠন থেকে ভালো একটা সাপোর্ট পাবো। সংগঠন থেকে টাকা চাচ্ছে না কেউ, আপনার ঘরের বাজার চাচ্ছে না। কতটুকু চাচ্ছে যে আমার নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠন আমার পাশে থাকে অন্ততপক্ষে। তো সাংবাদিকরা যারা কাজ করেন বিভিন্ন মাঠে বা বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন, এখানে একটু সাংবাদিকদের উপরে কিন্তু অনেক হামলা হয়, মামলা হয়, মানে অযথা মিথ্যা হামলা, মিথ্যা মামলা, আপনি জানেন। তো তখন কিন্তু একজন সাংবাদিকের পরিবার চেয়ে এই সংগঠন এবং তার যেই হাউজগুলো রয়েছে, যে হাউজে তিনি কাজ করেন, তাদের একটা ভূমিকা আছে, বড় একটা ভূমিকা। সেই ভূমিকা থেকে কিন্তু আমরা তেমন আশানুরূপ কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না। তো এই জায়গা থেকে যদি বের হয়ে আসা যায় যে সংগঠনে যারা যুক্ত আছেন সদস্য, তাদের পাশে দাঁড়াইতে হবে আগে। তাদের নিরাপত্তা এবং তারা যদি বিপদে পড়ে, দুর্ঘটনার শিকার হলো একজন সাংবাদিক, তার ওটা রিকভারি করার মতো ব্যালেন্সটা তার নাই। তখন যদি সংগঠন পাশে দাঁড়ায়, তাহলে সেটা হবে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের। সেই কাজটা আমি করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন জানতে চাইবো যে আপনি নিজে একজন তরুণ সাংবাদিক, আপনি একটি মাল্টিমিডিয়া পত্রিকার সাথে জড়িত আছেন বা আপনি নিজে চালাচ্ছেন। তো সাংবাদিকদেরকে প্রশিক্ষণের ব্যাপারে বা ডিজিটাল সাংবাদিক তৈরির ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা রয়েছে? প্রথমত হচ্ছে আমি বলবো যারা সম্পাদনা করেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হলো যে আপনি যখন সাংবাদিক নিয়োগ দিচ্ছেন, তাকে আগে ট্রেন আপ করতে হবে আপনারা নিজেকে। সংগঠন তো পরের হিসাব। আপনি একটা লোককে নিচ্ছেন, ট্রেন আপ করতেছেন না, ফিল্ডে ছেড়ে দিচ্ছেন, তার দ্বারা তো ভালো কিছু ফিডব্যাক আশা করতে পারবো না। আমরা ইনভাইট করব, অবশ্যই তাদেরকে নিয়ে আমরা সরকারের যে সংস্থাগুলো রয়েছে, প্রেস কাউন্সিল, পিবিআই, তাদেরকে আমরা ইনভাইট করে তাদের দ্বারা আমরা একটা ট্রেন আপের একটা ব্যবস্থা অবশ্যই করব। সরকারিভাবে সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে। কিন্তু যারা সম্পাদনার জায়গা থেকে আমি বলবো যে আপনারা যদি ট্রেন আপ না করে ফিল্ডে ছেড়ে দেন, এটা সবচেয়ে বড় ভুল। কারণ একটা মানুষ কাজ করবে, কিভাবে করবে, তার কাজটা কি, তার দায়িত্বটা কি, সেটা তো তাকে বোঝাই দিতে হবে। তো এইখানে আপনাদেরও যেরকম আমি বলবো যে আপনাদেরও কিছু করণীয় আছে, আমরাও করব। এই মিলে যদি আমরা কাজগুলো করি, তাহলে হয়তো ভালো রেজাল্ট আসবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাইবো যে তরুণ সাংবাদিকদের বা মেধাবী সাংবাদিকদেরকে সাংবাদিকতা নিয়ে আসতে বা তরুণদেরকে সাংবাদিকতা নিয়ে আসতে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা যতটুকু জানি যে একটা সাংবাদিক পেশা যেটা, এটা হচ্ছে রাষ্ট্রের চতুর্থতম স্তম্ভ। অবশ্যই সাংবাদিক পেশা একটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে, যদি সুষ্ঠু এবং মূলধারা সাংবাদিকতা হয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যদি হয়। এখন এখানে আমাদের যেই বাংলাদেশের প্রেক্ষাপট,
আমি আপনাকে প্রথমেই বলেছি যে যে বিচারের যেই অনিশ্চয়তার যে জায়গাটা, এটা যদি নিশ্চিত করা যায় তাহলে তরুণ সাংবাদিকরাও কিন্তু এই পেশায় আসবে। আমরাও চাই যে শিক্ষিত মেধাবী যারা রয়েছেন তারা এই পেশায় আসেন, তাদের দ্বারাই কিন্তু রাষ্ট্র ভালো কিছু আশা করবে। আর যদি মানে শিক্ষার গুণগত মান কম থাকে আপনি যদি কাজ করেন, তাহলে আপনার দ্বারা ভালো কিছু পাবে না রাষ্ট্র পাবে না, হাউস পাবে না। তখন কি হবে যে উন্নয়নের চেয়ে ক্ষতিটা আরো বেশি হবে। অবশ্যই তরুণ এবং মেধাবীরাই আসবে, এটা আশা করি। আচ্ছা, ফাইন। সাংবাদিকদের যে আর্থিক যে সংকট থাকে, আসলে অনেক সাংবাদিকরাই আর্থিকভাবে সংকটে ভোগে, চিকিৎসা করাতে গিয়ে তারা হিমশিম খেতে হয়। তারপর বিশেষ করে আমাদের 2জন সাংবাদিক সম্প্রতি দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের যে ফান্ডিং, এই আর্থিক সংকট নিরসনে সাংবাদিকদের জন্য আপনার কী পরিকল্পনা রয়েছে? সুন্দর প্রশ্ন করেছেন। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত হচ্ছে যেই হাউস তাকে সাংবাদিক নিয়োগ দিচ্ছে তার বেতন নিশ্চিত করতে হবে। আমরা যারা সংগঠন করি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, আমাদের জায়গা থেকে একটা সাংবাদিক যদি কোনো বিপদে পড়ে, তখন তার সেটা যদি দুর্ঘটনা ঘটে, সড়ক দুর্ঘটনা, বা তার চিকিৎসার মানে ব্যয়বহুল একটা চিকিৎসার বিষয় যদি চলে আসে, সেখানে আমরা কিন্তু সরকারি সংস্থা রয়েছে, আমরা ব্যক্তি উদ্যোগে সংগঠনের মাধ্যমে কিন্তু আমরা একটা হেল্প, তাদের পাশে দাঁড়ানোর একটা চিন্তাভাবনা আমার অবশ্যই আছে। এবং আমার প্রথম যে কাজ থাকবে, আমি সদস্য কল্যাণ তহবিল গঠনের মাধ্যমে আমি এই কাজটি করব। যে সদস্য যারা রয়েছেন, যাদের বিপদগ্রস্ত যারা আছেন, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিন্তু এখানে শুধু আমরাই যে এনাফ তা কিন্তু নয়। এখানে হাউস একটা বড় ভূমিকা রাখতে পারে। সরকারি সংস্থা রয়েছে, তারা অবশ্য দিয়ে আসছেন, এর আগেও দিয়েছে, আপনি জানেন। আশা করি সবাই যদি মিলিতভাবে কাজ করি, তাহলে এটা খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় জানতে চাইবো যে সাংবাদিকদের ঐক্যের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এখানে এটাও খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের সাংবাদিক সমাজের ভিতরে কিন্তু অনেক বিশৃঙ্খলা আমরা দেখতে পাই অনেক সময়। যে ফিল্ডে কাজ করতে গেছেন, যে যারা ক্যামেরা করতেছেন বা করছেন, কিভাবে ক্যামেরা দাঁড় করাবেন, এটা একটা শৃঙ্খলা থাকা দরকার। এর মূলে যেটা আসে সবসময়, যেটা আমরা মনে করি, ট্রেন আপ। আপনি যে কাজই করেন, আপনার ট্রেন দরকার। যদি সে শিক্ষাটাই যদি না নেয়, তাহলে কিন্তু সে জানবে না আমার কাজটা কতটুকু, কিভাবে কতটুকু করলে ভালো হবে। তো এখানে আপনি এই যেই সুশৃঙ্খলের যে বিষয়টা আপনি বলছেন বা বলতে চাচ্ছেন, অবশ্যই এটা নিয়ে আমার কাজ আছে। সেটা হলো যে এখন সিনিয়রকে যে সম্মানটুকু করা দরকার, আমাদের এই পেশায় কিন্তু এই বিষয়টা খুবই কম হয়। মানে একজন একটা হাউজে নিয়োগ পেলেই সে কিন্তু সাংবাদিক হয়ে যাচ্ছে, বাট তার কিন্তু একটা বেসিক নলেজ থাকা দরকার যে আমার আগে যারা কাজ করছেন, আমার আগে যারা কাজ করে এসেছেন, তাদেরকে আমার সম্মান করা দরকার। যারা পরে আসতেছেন, তাদেরকে স্নেহ করা দরকার। এই জায়গাটা কিন্তু খুবই মানে সীমিত একটা জায়গা, আমাদের ভিতরে খুবই কম। তো এই জায়গা থেকে যদি আমরা একটু ভালো কিছু করতে পারি, আমার এটা মেসেজ থাকবে সবার প্রতি যে অবশ্যই সিনিয়রদেরকে মূল্যায়ন করতে হবে, কারণ তার দ্বারাই তো আপনি আসছেন। তো আপনি যদি সিনিয়রকে মূল্যায়ন না করেন, তাহলে একটা সময় তো আপনিও সিনিয়রের জায়গায় আসবেন, তাহলে আপনি তো মূল্যায়িত হবেন না। তো অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় আপনার কাছে জানতে চাইলাম যে বিজয়ী হলে আপনি এই কাজগুলো করবেন। কোনো কারণে যদি বিজয়ী না হতে পারেন, তাহলে আপনি প্রেস ক্লাবের সাথে থাকবেন কিনা, সব সময় আপনি সক্রিয় থাকবেন কিনা, এই বিষয়টা। দারুণ একটি প্রশ্ন করেছেন আপনি, এবং এর উত্তর আমি খুব ভালোভাবেই দিব। সেটা হলো যে আপনি শুনেছেন যে আমাদের 2জন সাংবাদিক মানে প্রয়াত হয়েছেন। আমরা খুবই গভীরভাবে শোকাহত, এবং একটি ছেলে খুবই কাছের ছিল আমার, শাকিবুল হাসান মিঠু, এবং রবিউল ইসলাম রাজু ভাই। উনিও আমাকে খুবই মূল্যায়ন করতেন। যখনই দেখা হতো, দাদু ভাই কেমন আছেন, সবসময়। উনি সাংবাদিক পেশায় আসার আগে থেকে কিন্তু আসলে আমার পরিচয়, এবং কখনোই উনি অবমূল্যায়ন আমাকে করেননি, সবসময় মূল্যায়ন করেছেন, সম্মান করেছেন। তো এই জায়গা থেকে যে ভালোবাসার জায়গাটা, আমি কত ওনাকে মিস করি, সাকিবকেও মিস করি। এবং গতকালকে বৃষ্টি ছিল সারাদিন, আপনি জানেন, আমি বৃষ্টিতে ভিজে, যেই একটা মামলা হয়েছে, সে যে মানে একটা ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেছে, আপনি জানেন। ট্রাকটা কিন্তু চাইলে ব্রেক করতে পারতো, আমরা সিটি ফুটেজ দেখে যেটা জানতে পারলাম। তো এই ট্রাকটাকে ট্র্যাক করার জন্য, তাকে ফাইন্ড আউট করার জন্য ট্র্যাকটা কার এবং কে এই গাড়িটি চালাচ্ছিল, আমি দারোগা 2 দিন যাবৎ কাজ করতেছি।
এখন কিন্তু নির্বাচন, আগামীকাল কিন্তু নির্বাচন, ভোট হবে। তো সেই জায়গা থেকে আমি আমার যে দায়িত্বের জায়গা কিন্তু আমি সরে যাইনি যে আমি নির্বাচন এটা পরে করি। আমি মনে করলাম কি যে ইসিসি ফুটেজ যদি এখন সংগ্রহ না করি তাহলে কিন্তু সামনে এই ফুটেজ পাওয়া যাবে না, কারণ ক্যামেরাটা ব্যাকআপের একটা বিষয় আছে। আপনি 15 দিন পরে যাবেন, 1 মাস পরে যাবেন, ওটা সংগ্রহ করবেন, লাভ নেই, থাকবে না। তো আমি গতকালকে এবং তার আগের দিন ওই ভিডিও ফুটেজ সংগ্রহ করার জন্য দারোগার সাথে কাজ করেছি দীর্ঘ সময়। আমার শরীর ভিজে গেছে, আমি মোটরসাইকেল বাইক ব্যবহার করি করে। দারোগাও কিন্তু খুবই, আসলে পুলিশের ভিতরে কিন্তু অনেক ভালো মানুষ আছে, তাদেরকেও কাজ করার সুযোগ দিতে হবে। তাদেরও প্রতিবন্ধকতা আছে, বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে দেখা যায় যে আমরা ফুটেজ সংগ্রহ করতে গেছি, তো এক জায়গায় গেলাম যে ওনাকে পুলিশকে বলতেছে যে আপনার আইডি কার্ডের ফটোকপি দেন আমাকে। তো পুলিশ বললো যে ভাই আমার তো মামলা, আমি এবং এটা হচ্ছে একটা প্রসেস, আমি থানার মাধ্যমে তো এসেছি, তা আপনি আইডি কার্ডের ফটোকপি কেন চাচ্ছেন? কয় না, এটা আমাদের রুলসে আছে। তো একটা কোম্পানি, একটা ভবনের কর্তৃপক্ষ যদি এই ধরনের আইন তৈরি করে রাখে, আপনি আপনার বিচারের জায়গাটা কিভাবে নিশ্চিত হবে? আমাদের সকলকেই কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে আপনি যদি একটা লোককে সহযোগিতা করেন তাহলে কিন্তু আইনের যে প্রয়োগটা সুষ্ঠু প্রয়োগ হয় এবং বিচারের জায়গাটা খুব তাড়াতাড়ি একটা বিচার নিশ্চিত হয়। কিন্তু আমরা কি করি যে আমাদের রুলস এটা, আমাদের রেগুলেশন এটা, আমাদের মানে আমরা হচ্ছে কি যে মানুষ বলে না যে 3টি হাত আছে মানুষের, ডান হাত, বাম হাত, একটা অজুহাত। অজুহাতটা আমরা বেশি করে দেখাচ্ছি, আমাদের এই অজুহাতটা এখান থেকে রিমুভ করা দরকার। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পেরেছি যে আপনি নির্বাচিত না হলেও সবসময় আমি কাজ কাজ করে যাবেন। হ্যাঁ, এবং না হলেও কাজ করব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমিনুল ভাইয়ের কথা শুনছিলাম। এখন আমিনুল ভাই, আপনি আমাদের উত্তরা প্রেস ক্লাবে যারা সদস্য রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি সবাইকেই বলবো যে আপনারা যাকে যোগ্য মনে করবেন সংগঠনের ক্ষেত্রে, যারা সংগঠনের জন্য কাজ করবে, সংগঠন প্রিয় হবে, যারা শিক্ষিত মার্জিত, তাদেরকে নিয়ে আসেন। সংগঠন আপনাদেরকে দেখবে, আপনাদের পাশে থাকবে। আর যদি আপনারা অনৈতিকভাবে কাউকে পছন্দ করেন, চেয়ারে জায়গা করে দেন, তাহলে সংগঠনের চেয়ে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এটাই মেসেজ থাকবে। ধন্যবাদ আমিনুল ভাই। সর্বশেষ পাবলিক নিউজের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? পাবলিক নিউজের দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই আমি শুভকামনা জানাবো, এবং পাবলিক নিউজ যেভাবে বাঙালিদের জন্য, সাধারণ মানুষের জন্য, জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে, তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং সামনে আরও ভালো পরিসরে, ভালো পজিশনে চলে যাবে, সেই দোয়া থাকবে আমার, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আমিনুল ভাই, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ কথা শুনছিলাম উত্তরা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি পদপ্রার্থী আমিনুল ইসলাম ভাইয়ের। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে কোনো অতিথির সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।